মধ্যযুগে বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবি ছিলেন মুকুন্দরাম চক্রবর্তী, যার সম্পর্কে সমালোচক শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় বলেছিলেন প্রশংসা হিসাবে, এ যুগে জন্মগ্রহণ করিলে তিনি যে কবি না হইয়া একজন ঔপন্যাসিক হইতেন তাহাতে সংশয় মাত্র নাই। শতকের মাঝামাঝি সময়ে অর্থাৎ 1547 খ্রিস্টাব্দে বর্ধমান জেলার দামুন্না গ্রামে কবি মুকুন্দ চক্রবর্তী জন্মগ্রহণ করেছিলেন। মুকুন্দ চক্রবর্তী না মুকুন্দ রাম চক্রবর্তী, এ নিয়ে সংশয় আছে। রামগোত্রী ন্যায়রত্ন মহাশয় বলেছিলেন কবির প্রকৃত নাম মুকুন্দরাম। বইটি ছিল বাংলা ভাষা ও বাংলা সাহিত্য বিষয়ক প্রস্তাব। কিন্তু সুকুমার সেন তিনি বললেন মুকুন্দ হলো তার নাম, কবিকঙ্কন তার উপাধি, চক্রবর্তী তার কৌলিক পদবী। আবার অনেকে মনে করেন কবি শিষ্য রাজা রঘুনাথ রায় এই উপাধিটি দিয়েছিলেন। তাছাড়া বংশতালিকা মতে আমরা এর পিতা ও মাতার নাম জানতে পারি। রাঢ়দেশীয় একটা ছোট্ট ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছিল তপন ওঝা। তার পুত্র উমাপতি, তার পুত্র মাধব, মাধবের পুত্র জগন্নাথ, জগন্নাথের পুত্র ছিল হৃদয় মিশ্র, তার স্ত্রী দৈবকী। এই পিতা হৃদয় মিশ্র আর মাতা দৈবকীর পুত্র ছিল দুটি, একটি কবিচন্দ্র, অন্যজন মুকুন্দ। মুকুন্দর পুত্র ছিল দুটি, শিবরাম ও মহেশ, আর কন্যা ছিল দুটি, যশোদা ও চিত্রলেখা। কবি এই মুকুন্দরাম চক্রবর্তী যে মঙ্গল কাব্যটি লিখেছিলেন তার নাম অভয়ামঙ্গল। তবে একে চণ্ডীমঙ্গল, অম্বিকা মঙ্গল, চণ্ডিকা মঙ্গল ও নূতন মঙ্গলও বলা হয়ে থাকে। কাব্যটির রচনাকাল সম্পর্কে গ্রন্থের শেষে কয়েক ছত্র মুদ্রিত হয়েছিল। তাতে দেখা যায় সেখানে বলা হয়েছে শাকে রস রসবেদ শশাঙ্ক গণিতা, কতদিনে দিলা গীত হরের বনিতা, অভয়মঙ্গল গীত গাইল মুকুন্দ, আসর সহিত মাতা হইবে সানন্দ। এখান থেকেই শাক শকাব্দ, রস অর্থাৎ 6, বেদ 4 এবং শশাঙ্ক 1, 6 6 4 1কে উল্টিয়ে দিলে পাওয়া যায় 1466 শকাব্দ। তার সঙ্গে 78 যোগ করলে হয় 1544 খ্রিস্টাব্দ। আবার রসকে যদি 9 ধরা হয় তাহলে হয় 1577 খ্রিস্টাব্দ। যাই হোক, বাংলা সাহিত্যের ঐতিহাসিকগণ অনুমান করেছেন 1577 খ্রিস্টাব্দ নাগাদ কবি তার এই কাব্যটি রচনা করেছিলেন। কাব্যের খণ্ড সংখ্যা 2টি, আকিটিক ও বণিক। আকিটিক খণ্ডে কালকেতু ফুল্লুরার কাহিনী, বণিক খণ্ডে ধনপতি লহনা ও খুল্লনার কাহিনী। আবার প্রতিটি খণ্ডে 2টি অংশ, দেবখণ্ড, নরখণ্ড। দেবখণ্ড ও নরখণ্ডে দেবখণ্ডে তার পূর্ব পরিচয় আছে, আর নরখণ্ডে মানুষ হিসাবে তার এই পার্থিব জগতে তার জীবন বিচরণের কথা বা জীবন কাহিনীর কথা উল্লেখ আছে। এই নরখণ্ডের উপখণ্ড সংখ্যা হলো 122টি। 68 নম্বর উপখণ্ডটি আমাদের আলোচ্য পাঠ্য। এই 68 নম্বর উপখণ্ডের আগে 67 নম্বরে ছিল মেঘগণের প্রতি ইন্দ্রের আদেশ। 69 নম্বর উপখণ্ডটি ছিল নদ নদী গণের কলিঙ্গ দেশে যাত্রা।
সাহিত্য সঞ্চয়ন বইতে এই কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি অংশটা বোঝার জন্য আমাদের এর পূর্বসূত্র জেনে নেওয়া ভালো। চণ্ডীমঙ্গল কাব্যে নরখণ্ডে বলা হয়েছে, মর্ত্যের মানুষের কাছ থেকে পূজা আদায় করে নেওয়ার বাসনায় দেবীচণ্ডী একটা মায়ার সাহায্য নিয়েছিলেন। স্বর্গে একসময় শিব পূজার জন্য ফুলের আয়োজনের দায়িত্ব পড়ে ইন্দ্রপুত্র নীলাম্বরের উপর। সে যথারীতি ফুল আনতে যায়, কিন্তু ফুল না পাওয়ায় সে পৃথিবীতে পাড়ি দেয়। কিন্তু এখানে সে একটা ব্যাধ জীবনের ছবি লক্ষ্য করে নিজে নিজে ব্যাধ হওয়ার অভিলাষ তার মধ্যে জন্মায়। এরপর সে ফুল নিয়ে যথাস্থানে নিয়ে যায়, কিন্তু দেবী চণ্ডী ছোট্ট কীট সেজে সেই পুষ্পরাশির মাঝে লুকিয়েছিলেন। যথারীতি যখন মহাদেবের উদ্দেশ্য করে ফুল চোরা হয়, তখন সেই কীট মহাদেবকে দংশন করে এবং এই সবটুকু দোষ পড়ে নীলাম্বরের উপর, কারণ সেই তো ফুলগুলি এনেছিল। কিন্তু মহাদেব তখন অভিশাপ দেন, তার প্রভাবে তাকে পৃথিবীতে ধূমকেতু ব্যাধের পুত্র কালকেতু হয়ে জন্মগ্রহণ করতে হয় এবং তার স্ত্রী ছায়াকে কেতুর কন্যা ফুল্লুরা হয়ে জন্মগ্রহণ করতে হয়। একসময় তাদের মধ্যে বিবাহ হয়, কিন্তু তাদের জীবন অভাব অনটনের মধ্যে কাটে। কালকেতুর পেশা ছিল পশু শিকার করা এবং বাজারে সেগুলি বিক্রি করে পয়সা উপার্জন করে দিন অতিবাহিত করা। যথারীতি সে প্রতিনিয়ত পশু শিকার করে। তার পশু শিকারের এই বিক্রমে বনের পশুরা ভীত হয় এবং দেবী চণ্ডীর কাছে আকুল প্রার্থনা জানায়। দেবী তাদেরকে নিশ্চিন্ত করেন এবং পরদিন যখন শিকারে বেরিয়ে কালকেতু বনের মধ্যে যায়, তখন কোনো পশুই সে দেখতে পায় না। আসলে দেবী চণ্ডী সমস্ত পশুকে মায়ার প্রভাবে আটকে রেখেছিল, অদৃশ্য করে রেখেছিল। শেষ পর্যন্ত যখন কোনো শিকার হয় না, তখন একটা স্বর্ণ গদিকাকে সে ধনুকের গুণে বেঁধে বাড়ি নিয়ে আসে ক্রুদ্ধে ও বিরক্তিতার সাথে। সেই দিন সংসারে বাড়ন্ত অবস্থা। কালকেতু পরামর্শে ফুল্লুরা সাহায্যের আশায় প্রতিবেশীর কাছে যায়, আর নিরুপায় কালকেতু বাসি মাংসের পসরা সাজিয়ে বাজারের উদ্দেশ্যে রওনা দেয়। এই সময় সেই স্বর্ণ গদিকা তার নিজের আসল রূপে ফিরে আসে, ষোড়শী কন্যা রূপে। বাড়িতে ফুল্লুরা ফিরে এলে তাকে এরকম এক ষোড়শী কন্যা নিজের বাড়িতে দেখে সে ভীত হয়ে যায়। সে ভাবে হয়তো তার অভাব অনটনের মধ্যে শেষ অবশিষ্ট যে স্বামী প্রেম, সেই শেষ ভরসার বস্তুটির উপরে হয়তো ভাগ পড়েছে। এইভাবে ফুল্লুরা বিশেষ কাতর হয় এবং সেই সুন্দরীকে বারবার তাকে সেখান থেকে চলে যাওয়ার জন্য কাকুতি মিনতি এবং নানান দুঃখ কষ্টর কথা বলায়, নিজের 12 মাসের দুঃখ জীবন কথা জানায় এবং নীতি উপদেশ দেয়। কিন্তু কোনোটাতে যখন কাজ না হয়, তখন সে রাগে ক্ষোভে দুঃখে বাজারে কালকেতুর উদ্দেশ্যে যায়। সেই পথে কালকেতুর সঙ্গে দেখা হয় এবং অভিমানে সে বলে ওঠে, পিপীলিকার পাখা উঠে মরিবার তরে, কাহার ষোড়শী কন্যা আনিয়াছ ঘরে। কালকেতু এতে অবাক হয়ে যায়। সে বাড়িতে আসে, সত্যই দেখে এক ষোড়শী কন্যা এবং রূপবতী। তাকে ফিরে যেতে বলে। শেষ পর্যন্ত দেবী চণ্ডী তার নিজের আসল পরিচয় দেয় এবং তাদেরকে 7 করা ধন সম্পদ উপহার দেয়। পরবর্তীতে তাকে গুজরাট নগরীর রাজা করে তোলে। কিন্তু রাজা থাকলে হবে কি যদি প্রজা না থাকে?
কিন্তু এই রাজা হওয়ার খবর একটা কপট প্রবঞ্চক ভারদত্ত সে কলিঙ্গ দেশের রাজার কাছে খবর দেয়। কলিঙ্গ দেশের রাজা যথারীতি গুজরাটনগর আক্রমণ করে এবং তাকে বন্দী করে ধরে। কালকেতু বন্দিদশায় সে দেবী স্তব পাঠ করে এবং কলিঙ্গ দেশের রাজাকে স্বপ্ন দেশ দেখায়, যথারীতি তাকে ছেড়ে দেয় এবং তার রাজ্য ফিরিয়ে দেয়। পরবর্তীতে সেই রাজ্যের ভার তার পুত্রের হাতে দিয়ে দেয় এবং সে আবার স্বর্গে প্রত্যাগমন করে। এই যে কলিঙ্গ দেশে এই সময় ঝড় বৃষ্টি আরম্ভ হয়েছিল। আমাদের আলোচ্য যে কবিতাটি আছে সেই অংশ এখানে আলোচনা করা হয়েছে, তবে মূল কাব্যে তার নাম ছিল কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি আরম্ভ। আমরা এখানে নাম পাব কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি। এবার আমরা মূল কবিতায় চলে যাব। কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি। মুকুন্দরাম চক্রবর্তী। মেঘে কইল অন্ধকার, মেঘে কইল অন্ধকার। এখানে কইল মানে হচ্ছে করল, মানে মেঘের দ্বারা অন্ধকার করে আসলো, যার কারণে দেখিতে না পায় কেহ অঙ্গ আপনার। অতিরিক্ত অন্ধকারের মধ্যে কেউ কারোর দেহ দেখতে পায় না, এমন ঘোর কালো অন্ধকারে আকাশ ছেয়ে গেছে। পারিপার্শ্বিক পরিবেশে এক অন্ধকার নেমে এসেছে। ঈশানে উড়িল মেঘ, সঘনে চিকর। আমাদের দিক হচ্ছে 4টি, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম, কিন্তু দিক 10টি। উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম, ঊর্ধ্ব এবং নিম্ন। আর ঈশান, অগ্নি, নৈঋত্য আর বায়ু। ঈশান কোণ হলো উত্তর পূর্ব কোণ। বলছে সেই উত্তর পূর্ব কোণ দিয়ে মানে কোনাকুনি বরাবর আকাশে মেঘ দেখা যাচ্ছে, আর সেই সাথে বিদ্যুৎ পড়ছে। এখানে যে চিকুর কথার অর্থ হলো বিদ্যুৎ। সঘনে মানে মেঘযুক্ত, আর নিবিড় ঘন, যেখানে সেই ঘন মেঘের মধ্যে বিদ্যুতের চমকানি দেখা যাচ্ছে। উত্তর পবনে মেঘ ডাকে দূর দূর। উত্তর আকাশের মেঘ মানে বাতাসে মেঘ দূর দূর করে ডাকছে, আওয়াজ করছে। নিমেষেকে জোরে মেঘ গগনমণ্ডল। নিমেষেক মানে হচ্ছে মুহূর্তের মধ্যে, জুড়ে যায় গগনমণ্ডল মানে সারা আকাশ মেঘমণ্ডলে ছেয়ে যায়। চারি মেঘে বরিশে মুষলধারে ঝড়। চারি মেঘে, এখানে এই 4টি মেঘ কি কে তা সম্পর্কে একটু বলে। চারি মেঘ হল পুষ্কর, আবর্ত, সংবর্ত ও দ্রোণ। এই 4টি মেঘ, আর এখানে হচ্ছে চারপাশের মেঘে, চারিদিকের মেঘে বর্ষায় মুষলধারা জল প্লাবিত হচ্ছে। কলিঙ্গে উড়িয়া মেঘ ডাকে উচ্চনাদ, এবং সেই মেঘটা উড়ে উপস্থিত হয়েছে কলিঙ্গ দেশে এবং সেটা উচ্চ আওয়াজে ডাকছে। এই কলিঙ্গ দেশ কি? কলিঙ্গ দেশটি বলতে হবে কোথা, কলিঙ্গ দেশটি বলতে কি বোঝানো হয়েছে? কলিঙ্গ দেশ হলো দক্ষিণ ভারতে অবস্থিত একটি বিস্তীর্ণ জনপদ। ওড়িশা রাজ্যের বৈতরণী নদী থেকে শুরু করে গোদাবরী পর্যন্ত এর বিস্তার ছিল। সেকালে কলিঙ্গ দেশের রাজধানী ছিল কলিঙ্গপত্তন। প্রলয় গনিয়া প্রজা ভাবয় বিষাদ। প্রলয় অর্থাৎ ধ্বংস, প্রাকৃতিক বিপর্যয় উপস্থিত হয়েছে, আর এই মনে করে বা গণ্য করে, গুনিয়া অর্থাৎ গণ্য করে, প্রজা বিষাদ ভাবে, সে বিষাদ, বিষাদে দুঃখ মন ভাবপ্রান্ত হয়ে আছে।
হুড় হুড় দূর দূর বহে ঘন ঝড়, বিপাকে ভবন ছাড়ি প্রজা দিল রড়। হুড় হুড় দূর দূর, এগুলো আসলে তীব্র ঝড় প্রবাহের আওয়াজকে বোঝানো হয়েছে। বিপাকে অর্থাৎ বিপদে পড়ে, ভবন ঘর অর্থাৎ ঘর ছেড়ে প্রজারা রড অর্থাৎ দৌড় দিয়েছে প্রাণ বাঁচানোর উদ্দেশ্যে। প্রবল বেগে এই ঝড়ের আওয়াজ থেকে তারা বিপদের অনুমান করতে পেরে তারা ঘর ছাড়ায় দৌড় দিয়েছে। ধুলে আচ্ছাদিত হইল যে ছিল হরিৎ। হরিৎ কথার অর্থ হলো সবুজ বর্ণ। ধুলোয় সেগুলো সবুজ বর্ণ ধুলের আস্তরণ পড়ে গেছে। কারণ প্রচণ্ড ঝড় হলে যে ধুলো ঝড় ওঠে, তার কারণে অনেক সবুজ এর উপরে ধুলো পড়ে যায়, ফলে সবুজটা ঢেকে যায়। যেমন করে রাস্তার ধারে দেখবে অনেক গাছের পাতায় সবুজ অতটা প্রকাশ্য দেখা যায় না, কারণ তাতে সব ধুলো পড়ে গিয়েছে। উল্টাইয়া পড়ে শস্য প্রজা চমকিত, মানে প্রচণ্ড ঝড়ের কারণে শস্যগুলো সব কাত হয়ে যায়, যেগুলো তাদের আগামী দিনের খোরাক। এতে প্রজারা চমকিত হয়ে ওঠে। চারিমেঘে জল দেয় অষ্টগজরাজ। চারিমেঘ অর্থাৎ একটু আগে বললাম যে পুষ্কার আবর্ত সংবর্ত দোলন, এই চার মেঘে জল দেয় অষ্টগজরাজ। গজ কথার অর্থ হচ্ছে এখানে হাতি, আর অষ্টগজরাজ মানে 8টি হাতির কথা বর্ণনা করা হয়েছে। সেই 8টি হাতি কি? 8টি হাতি হচ্ছে কুমুদ, ঐরাবত, পুণ্ডরীক্ষ, পুষ্পদণ্ড, অঞ্জন, বামন, সুপত্রিক ও সার্বভৌম। আর একবার বলছি, কুমুদ, ঐরাবত, পুণ্ডরীক্ষ, পুষ্পদণ্ড, অঞ্জন, বামন, সুপ্রতীক, সার্বভৌম। এই 8টি হাতির সুর দিয়ে যেমন 8 পাশ দিয়েই অজস্র হারে অর্থাৎ চারিদিক দিয়েই অজস্রভাবে জলধারা বেরিয়ে আসে, তেমন করে এই চারিমেঘে বৃষ্টির পরিমাণটাও তেমনই। সঘনে চিকুর পড়ে ব্যঙ্গ তলকা বাস। সঘনে মানে ঘন ঘন, চিকুর বিদ্যুৎ পড়ে, ব্যঙ্গ তলকা বাস। ব্যঙ্গ তলকা বাজ মানে হচ্ছে ব্যাঙের মতো তরক তরক করে বাজ পড়াকে এখানে চিহ্নিত করা হয়েছে। করিকর সমান বরিশে জলধারা, জলে মহি একাকার পথ হইল হারা। করিকর মানে এখানে হাতির সুরের কথা বোঝানো হয়েছে, অর্থাৎ হাতির সুর দিয়ে যে পরিমাণ জল বেরিয়ে আসছে, তেমনি করে এই মুষলধারায় বৃষ্টি সেই জলের ধারা প্রবাহমান, যার কারণে জলে মহি অর্থাৎ এই পৃথিবী একাকার, পথ হইল হারা অর্থাৎ জল এবং স্থল মিলেমিশে একাকার হয়ে গেছে। কোথায় জলভাগ কোথায় স্থলভাগ তার আর কোনো আলাদা চিহ্ন নেই, অর্থাৎ স্থলভাগ জলের তলায় ডুবে গিয়ে সমস্তটাই একটা জলভাগে পরিণত হয়েছে। স্থলভাগের সেখানে আর কোনো অস্তিত্বই নেই, পথ গেছে হারিয়ে। ঘন ঘন শুনি চারি মেঘের গর্জন, অর্থাৎ ঘন ঘন দ্রুত দ্রুত আমরা চারি মেঘের গর্জন শুনতে পাই। কারো কথা শুনিতে না পাই কোনোজন, মানে মেঘের গর্জনে এতটাই তীব্রতা যে কেউ কারোর কথাবার্তাও শুনতে পায় না। পরিচ্ছন্ন নাহি সন্ধ্যা দিবস রজনী, পরিচ্ছিন্ন নাহি সন্ধ্যা দিবস রজনী। পরিচ্ছিন্ন নাহি সন্ধ্যা দিবস রজনী বলতে এখানে বোঝানো হয়েছে সন্ধ্যা, দিন আর রাত, এই তিনটের মধ্যে বিশেষ পার্থক্য আছে।
সন্ধ্যায় যতটা অন্ধকার থাকে না দিনে না রাতে তেমন থাকে, দিনে যতটা আলো থাকে তা রাতে না সন্ধ্যায় তা ততটা থাকে, আবার রাতে যতটা অন্ধকার থাকে তা দিনে না সন্ধ্যায় ততটা অন্ধকার থাকে। অর্থাৎ দিবস, রজনী, সন্ধ্যা প্রত্যেকের একটা সময়ের কারণে, পরিবেশের পারিপার্শ্বিক অবস্থার কারণে তার এক এক ধরনের নামকরণ এবং এক এক অবস্থা। কিন্তু চারিমেঘে চারিদিকে অন্ধকার হয়ে যাওয়ায় এই প্রবল বর্ষণের কারণে কোনটা সন্ধ্যা, কোনটা দিন, কোনটা রাত এটা বোঝা যাচ্ছে না পরিষ্কার করে। কলিঙ্গ সমরের সকল লোক যে জৈমনি, কলিঙ্গে সকলের সমরে স্মরণ করছে সকল লোক জৈমিনীকে। এখন প্রশ্ন তোমাদের যে জৈমিনীকে, জৈমিনী হলেন মীমাংসা দর্শনের রচয়িতা। এর লেখা মহাভারত জৈমিনী মহাভারত নামে পরিচিত। ইনি একজন মুনি বিশেষ। ইনি বজ্র বারক বলে বজ্রপাতের সময় মানুষ এর স্মরণ করে থাকে। হুর হুর দূর দূর শুনি ঝনঝন, না পায় দেখিতে কেউ রবির কিরণ। হুর হুর দূর দূর অর্থাৎ প্রবল বেগে প্রবাহিত হওয়া এই ঝড়ের আওয়াজ আর বৃষ্টি, প্রাকৃতিক এই দুর্যোগপূর্ণ অবস্থার মধ্যে কেউ আর রবির কিরণ অর্থাৎ সূর্যের আলো দেখতে পায় না। গর্ত ছাড়ি ভুজঙ্গ আসিয়া বুলে জলে, সমস্তটাই জলে ভরে যাওয়ায় স্থলভাগের আর কোনো চিহ্ন নেই। যেখানে যেখানে ভুজঙ্গ কথার অর্থ সাপ, অর্থাৎ সাপের গর্ত ছিল, তাদের সেগুলো ভেসে যাওয়া সেগুলোকে বুড়ে যাওয়ায় কারণে সাপগুলো সব বেরিয়ে এসেছে এবং জলের উপরে তাদের বেঁচে থাকার জন্য সংগ্রাম করছে, এদিকে ওদিকে ঘুরে বেড়াচ্ছে। ভাসিয়া বুলে চলে মানে ভেসে বেড়ায়। এখানে বলে রাখি, বুলে কথার অর্থ হলো ঘুরে বেড়ানো। যাই হোক, নাহি জানি জলস্থল কলিঙ্গ মণ্ডলে নিরবধি 7 দিন বৃষ্টি নিরন্তর। মানে নাহি জানি জলস্থল কলিঙ্গমণ্ডল, কলিঙ্গমণ্ডলে কোনটি জল কোনটি স্থল সে কেউ জানে না, সমস্তটাই একটি ভাগে পরিণত হয়েছে, তা হলো জলভাগ। নিরবধি 7 দিন বৃষ্টি নিরন্তর, মানে যে বৃষ্টি হচ্ছে সেটা 7টা দিনেই হচ্ছে, অর্থাৎ কোনো দিন বাকি নেই। নিরবধি নিরন্তর মানে বাধাপ্রাপ্ত না হওয়া, একটানা বিরামহীন এই বৃষ্টি। আছুক শস্যের কার্য হেজ্জা গেল ঘর। আছুক শস্য, আছুক মানে হচ্ছে থাকা, স্থগিত, স্টক যাকে আমরা বলে থাকি। এই শস্যের কার্য হেজ্জা গেল ঘর, হেজ্জা মানে নষ্ট হয়ে গেল। মেঝাতে পড়ে শিল বিদ্রিয়া চাল, মেঝের উপরে সে বৃষ্টির সাথে যে শিল পড়ছে তা যেন চাল ভেঙে নিচে পড়ছে। ভাদ্র মাসে যেন পড়ে পাকা তাল, ভাদ্র মাসে যেমন পাকা তাল পড়লে ধপ ধপ করে আওয়াজ হয়ে থাকে, ঠিক তেমনই করেই এই শিলগুলো নিচে পড়ছে। চণ্ডীর আদেশ পান বীর হনুমান। এখানে একটু বলে রাখি, চণ্ডী তার নিজের পূজা এই পার্থিব লোকে প্রচারের জন্য সে এক বিশেষ কৌশল অবলম্বন করেছিল, যা আমরা পূর্বসূত্রটাই সেটা আলোচনা করেছি। সে এই বিশেষ কাজে সহযোগিতা পাওয়ার জন্য তারই সাথে গঙ্গার কাছে গিয়েছিল, কিন্তু তাতে কোনো সুযোগ সুবিধা সে পায়নি। এই জন্য সে আশ্রয় নেয় এই হনুমানদের। তাই বলে যে চণ্ডীর আদেশ পান বীর হনুমান, মঠ অট্টালিকা ভাঙ্গি করে খান খান। বড় বড় যে অট্টালিকা, প্রাসাদ আর মঠ, মঠ কি? মঠ হলো প্রাচীন মধ্যযুগে যেখানে বিদ্যা শিক্ষা দেওয়া হতো, বিশেষত বৌদ্ধ ধর্ম অবলম্বীদের দ্বারা এই প্রতিষ্ঠান পরিচালিত হতো, সেগুলো সব ভেঙে সে টুকরো টুকরো করে ফেলেছিল, তাই খান খান বোঝানো হয়েছে। চারিদিকে বহে ঢেউ, পর্বত বিশাল। চারিদিকে যে দুর্যোগ, প্রাকৃতিক বিপর্যয় তীব্র রূপ ধারণ করেছে তার একটা পরিচয় যে চারিদিকে বহে ঢেউ, পর্বত বিশাল, পর্বতের মতো পরম সুউচ্চ ঢেউ বয়ে চলে।
উড়ে পড়ে ঘরগুলো করে দলমল, মানে সে উঠে পড়ে ঘরগুলো করে দলমল, মানে ঘরগুলো প্রচণ্ড ঝড়ের কারণে উঠে যায় এবং সেটা দলমল করে, অর্থাৎ টলমল করে নড়তে থাকে। এই সময় চণ্ডীর আদেশ পায় নদ নদীগণ, মানে চণ্ডী আদেশ পায় এইভাবে সে ভেসে চলে নদ নদীগুলো। কবি কঙ্কন গান শ্রী কবি কঙ্কন, অম্বিকা মঙ্গল গান শ্রী কবি কঙ্কন, অর্থাৎ মুকুন্দরাম চক্রবর্তী রচিত সেই চণ্ডীমঙ্গল কাব্যের নাম অম্বিকা মঙ্গল, যিনি গায় শ্রী কবি কঙ্কন। মধ্যযুগে একটা বিশেষ কবিতা লেখার চল ছিল, যে যিনি কবি তিনি সেই ছত্রে বা কবিতার শেষে নিজের নাম উল্লেখ করে থাকেন, যেমনভাবে এখানে করেছেন চণ্ডীর আদেশ তাই নদনদীগণ অম্বিকা মঙ্গল গান শ্রী কবি কঙ্কন। ধন্যবাদ ছাত্রছাত্রীরা এতক্ষণ ধরে কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি বিষয়টি সহজ করে বোঝার জন্য। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর কেমন লাগলো, ভালো কি মন্দ, তা কমেন্টের মাধ্যমে বা লাইকের মাধ্যমে জানাবেন ও বন্ধুদের মাঝে এটি শেয়ার করে দেবেন। আর বলে রাখি, যারা আমার আগে থেকে সাবস্ক্রাইব করেছো বা পরবর্তীতে যারা করবে তাদেরকে অগ্রিম ধন্যবাদ।